নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এই সময়ে সরকার, দ্যাট মিনস ডক্টর ইউনূস, ইসি, সেনাবাহিনী এবং বিএনপি, ডিপ স্টেটের একটা অংশ, প্রশাসন, এদের মধ্যে একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে, যেটা আমাদের রাজনীতির জন্য এক অশনি সংকেত এবং রাজনীতির আকাশে সুস্পষ্টভাবে আবার কালো মেঘ। রাজনীতি এমনই এক গৌরব বা অনিশ্চয়তার খেলা। রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়। দেশটা যখন একটু সামনের দিকে যায়, আবার সে অপশক্তি পিছনের দিকে টেনে নেয়। দর্শক, ডক্টর ইউনূস সিরিয়াসলি 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন চান এবং গণভোটে জয়যুক্ত হোক, এটা চান, এবং এর মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ কায়েম হোক, সংস্কারের একটা বাংলাদেশ হোক, জনগণের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, এটা তিনি সিরিয়াসলি চান। কিন্তু নির্বাচনের মোটামুটি ডক্টর ইউনূসের এই সিস্টেম, নেতৃত্ব, আকাঙ্ক্ষা, ইউনূসের আন্ডারে যেসব প্রতিষ্ঠান আছে, পুরো বাংলাদেশ তো ইউনূসের আন্ডারে, কারণ তিনি সরকার প্রধান, তারা সবাই মেনে নিয়েছিল। কিন্তু এখন শেষের দিকে এসে আবার তারা ষড়যন্ত্র করছে। এখানে দিল্লি সাউথ ব্লক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএনপির একটা বিরাট প্রভাব নির্বাচন কমিশনে রয়েছে, আপনারা জানেন। সে নির্বাচন কমিশন এখন বেঁকে বসেছে, ইউনূসের সাথে সংঘাতে যাচ্ছে। এটা ভেরি ডেঞ্জারাস। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়েও আবারও নানান প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে সংগ্রাম, সেই নির্বাচনী প্রক্রিয়ায় সর্বপ্রথম খুন হওয়ার ঘটনা, শহীদ হওয়ার ঘটনা ঘটেছে ওয়াকারের নিজ এলাকায়। মানে ওয়াকারের একটা, এটা তো মিনিমাম একটা হিসাব, তার এলাকাটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, তাও কিন্তু পারেনি। শেরপুরে যে জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওইখানে সেনাবাহিনীর দায় আছে, কারণ সেনাবাহিনী জানতো যে সন্ত্রাসীরা এই জায়গায় অপেক্ষা করছে, তারপরও সন্ত্রাসীদের ওখান থেকে ডিসপার্স করেনি, বরং জামাত নেতাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। অতএব এটা পরিকল্পিত কিনা এটা খতিয়ে দেখতে হবে। ইটস ভেরি ডেঞ্জারাস। একই সাথে দর্শক, যেহেতু দিল্লি নড়েচড়ে বসেছে, আমার দেশ এটা স্পষ্ট করেছে, দিল্লি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। তার চাইতে ডেঞ্জারাস, তারেক জিয়া উঠে পড়ে লেগেছেন যাতে গণভোটে জয়যুক্ত হতে না পারে, যাতে না জিতে। কারণ তারেক জিয়া এমনিতেই আলু পেঁয়াজের সংরক্ষণাগার তৈরি করে গণভোট বানচাল করতে চেয়েছিলেন, গণভোটকে ধামাচাপা দিতে চেয়েছিলেন। বিএনপি প্রকাশ্যে গণভোটের বিরোধিতা করেছিল, পরে গণভোট মেনে নিয়েছেন। এখন জাতীয় নির্বাচনের দিন বিএনপি কেন গণভোট চেয়েছে? যাতে এই গণভোটটা খেয়ে দেয়া যায়, গণভোট নিয়ে নতুন কিছু না হতে পারে, এরকম একটা ধান দেয়। কিছুদিন বিএনপি চুপচাপ ছিল, কিন্তু এখন তারেক রহমান ইজ ভেরি সিরিয়াস যে গণভোট না জয়যুক্ত হলে কোনো ঝামেলা নাই, এইসব গণভোট লাথি দিয়ে ফেলে দেওয়া যাবে, কারণ না জয়যুক্ত হয়েছে। তারপরে জুলাই সনদ নিয়ে কেউ যদি মুখ খোলে, তার খবর আছে, এটা তারেকটা করবে যদি ক্ষমতা আসতে পারে। এখন গণভোটে না ভোট জয়যুক্ত করাতে তারেক, দিল্লি, ভারত, আওয়ামী লীগ এরা মিলে গভীর ষড়যন্ত্র করছে এবং সরাসরি ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেনাপ্রধানের ভূমিকা এখানে রহস্যজনক। এই খবর আপনারা অনেকে জানেন না দর্শক। পর্দার অন্তরালে এই খেলা এখন চলছে। এই খেলার অনেক কিছুই প্রকাশ হচ্ছে না, আমরা জানি, আপনারা জানেন না, আমি জানাচ্ছি। তবে দু একটা বিষয় প্রকাশ হচ্ছে। আমি প্রথমে যেটা বলেছি, গণভোটে যাতে জয়যুক্ত হতে না পারে, এই জন্য দিল্লি, দ্যাট মিনস সাউথ ব্লক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা এখানে সিরিয়াসলি কাজ করছে। বাংলাদেশের ডিপ স্টেটের একটা লার্জ পোর্শন, তারা তাদের সাথে মিলে নানান মেকানিজম করছে। এখানে ডিপ স্টেট একটা অংশ ভারতের মাধ্যমে তারেক রহমানকে তথ্য দিচ্ছে যে রাজনীতির মোড় এই দিকে যাচ্ছে, জনমত এইটা, কারণ তারা একটা শক্তিশালী গোয়েন্দা সংস্থা। এইসব তথ্য যদি কোনো দল পায়, তাহলে খুব সহজে তারা পলিসি প্রণয়ন করতে পারে এই দুর্বলতাগুলো ওভারকাম করতে। বিএনপি এই কাজটা করছে, মানে ডিপ স্টেট হেল্প করছে বিএনপিকে তথ্য দিয়ে, এবং পরিবেশ বুঝে নির্বাচন ঠিক আগ মুহূর্তে এমন একটা নাটকীয় পরিস্থিতি বিএনপি তৈরি করছে যাতে জয়যুক্ত হতে না পারে। তারেক রহমান ভুলেও, তার মুখে বোম মারলেও একবারও তিনি গণভোটে হায়ের পক্ষে বলেন না। আবার নজরুল ইসলাম খানের মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেছেন যে বিএনপি হায়ের পক্ষে। আবার মাঠে ময়দানে বিএনপির লোকজন না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে।
তো দর্শক, এবং মেজর হাফিজ স্পষ্ট ভাবে বলছেন যে এই গণভোট আমরা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছি, আমরা হা ভোটের পক্ষে না, কিন্তু পক্ষে থাকতে বাধ্য হচ্ছে। আসলে তার পক্ষে না, কেন বাধ্য হচ্ছে? তারা না ভোট তো দিলেই হয়, এখানে তো বাধ্যর কিছু না, আসলে তারা না ভোটের পক্ষে। এখন এইটা বাধাগ্রস্ত করার জন্য তারেক রহমান নির্বাচন কমিশনের যেহেতু তার প্রভাব আছে, তারেক রহমান আসলে জাদুর মতো মুহূর্তের মধ্যে ছুটির দিনেও তিনি ভোটার আইডি কার্ড করে ফেলেন, যেটা নিয়ে একটা অনিশ্চয়তা থাকার কথা যে এত লেটে যাব, আমি ভোটার হতে পারি কি পারি না বলা যায় না। কিন্তু না, যখন ভোটার হওয়ার কোনো সিস্টেম নাই তখন ভোটার কয়েক ঘন্টার মধ্যে ভোটার হয়ে তিনি প্রার্থী হয়ে গেলেন, এবং তার বিদেশি নাগরিকত্ব বা এগুলো নিয়ে কেউ কোনো নাড়াচাড়া দেওয়ার সাহস পায় না। সেই তারেক রহমান তার পকেটের যে কমিশন, পকেট কমিশন, নির্বাচন কমিশন, তাদেরকে দিয়ে একটা পরিপত্র জারি করিয়েছে, যেটা নিয়ে সমকালের রিপোর্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে বহুমুখী খেলা চলছে। ডক্টর ইউনূস ভার্সেস সেনাবাহিনীর একাংশ ভার্সেস ভারত ভার্সেস ইসি। সমকাল রিপোর্ট করেছে এইভাবে, হা ভোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি, যেখানে এই সরকারের নীতিগত অবস্থান তার হা ভোটের পক্ষে। এটা তো ভেরি সিম্পল, এই সরকারটাই তো হা ভোটের সরকার, এই সরকারটাই তো জুলাই সরকার, এই সরকারটা তো এক্সিস্টিং সংবিধান অনুযায়ী একটা অবৈধ সরকার। এই সরকার তো কোনো নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকার না। অতএব এই সরকারের ভিত্তি হচ্ছে জুলাই, অতএব তারা জুলাই সনদ পাশ করানোর জন্য হা ভোটের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেবেন, এটা তো ভেরি সিম্পল। বরং এখানে তো কিসের ভোট টোট ছাড়াই তো সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে পারত, কিন্তু পরবর্তীতে কেউ যেন এটা বাতিল করতে না পারে বা কোর্টের মাধ্যমে কোনো অঘটন ঘটাতে না পারে, এটার জন্য জাস্ট গণভোটের আয়োজন করা। জুলাই সনদ বাস্তবায়নে তো কোনো ভোট দরকার নেই, এটা তো এই সরকারের একদম মৌলিক দায়িত্ব, কিন্তু এটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য গণভোটের আয়োজন করা। তো সেখানে নির্বাচন কমিশন কেন এর বিরোধিতা করবে যে সরকার বা সরকারের লোকজন হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না? এতদিন তো বলে নাই, এতদিন তো সরকার প্রকাশ্যে, সরকারের সবাই একদম ডিসিরা সরাসরি হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, মসজিদের খতিবদের ডেকে বলেছে যে আপনারা সবাই হা ভোটের পক্ষে প্রচারণা চালান, শুধু গণভোটের না, হা ভোটের পক্ষে প্রচারণা চালান। কিন্তু এখন নির্বাচনের কয়েকদিন আগে এসে নির্বাচন কমিশন বলছে যে না, দেখেন হা ভোটের পক্ষে প্রচারণা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অবস্থান এখন মুখোমুখি। সরকার যখন সর্বশক্তি নিয়ে প্রচার মাঠে, তখন এই নির্বাচন কমিশন বলছে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবে না। তারা যদি হা অথবা নায়ের পক্ষে প্রচার চালান, সেটা হবে দণ্ডনীয় অপরাধ। ঘটনা তো ঘটে গেছে উল্টোপাল্টা। এতদিন তো ডিসিরা সরাসরি হা ভোটের পক্ষে বলেছেন, এখন বলছে এটা দণ্ডনীয় অপরাধ। তাহলে এখন কি হবে? সব কিন্তু এলোমেলো হয়ে গেছে, এটা অশনি সংঘ, ইটস ভেরি সিরিয়াস। এর মানে কি, এই ইসি 24-এর বিপ্লব ধারণ করে না, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে না, তারা এখন সুশীল, আওয়ামী স্ট্রাকচারে বিশ্বাস করে। এটা তারেক রহমান চাপ দিয়ে এটা করিয়েছেন। ইসি কিন্তু এতদিন কিছু বলেনি, এতদিন ডিসিরা প্রচারণা চালিয়েছে, ইসির চোখে বাজে নাই, এখন বেজেছে। অতএব গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কি হয় বাংলাদেশে বলা যায় না, টান টান উত্তেজনা, রাজনীতির আকাশে কালো মেঘ। নোয়াখালীতে আমিরে জামাত তোল পার সৃষ্টি করে দিয়েছেন। নোয়াখালীর জনতা জেগে উঠেছে দাঁড়িপাল্লার পক্ষে, শাপলাকলির পক্ষে। বৃহত্তর নোয়াখালী এখন 11 দলীয় জোটের ঘাঁটি। বৃহত্তর নোয়াখালীতে বিএনপি কঠিন ধরা খাবে। বৃহত্তর নোয়াখালীতে ধানের শীষ কোনো আসন পায় কিনা সন্দেহ আছে। নোয়াখালীর নেতারা জানাচ্ছেন ধানের শীষকে এখানে শূন্য দেওয়া হবে, মানে একটাও দেওয়া হবে না। হতে পারে নোয়াখালীর যে জনস্রোত, নোয়াখালীর জনগণের 2-1টা সিট হাতছাড়া হতে পারে জামাতের জোটের সমীকরণের ভুলের কারণে। যেমন একটা জামাতের মোটামুটি একটা নিশ্চিত আসন, এটা মাহফুজের ভাই পাগল ছাগল মার্কা এক প্রার্থীকে দেওয়া হয়েছে, ওই ছেলে জিততে পারবে না, এবং মাহফুজের ভাই এটা ওর বড় অপরাধ। তো ওকে কেন দিয়েছে আমি জানি না, যাক যেটা হয়ে গেছে হয়ে গেছে, এরকম 2-1টা হাতছাড়া হতে পারে। কিন্তু ওভারঅল নোয়াখালীতে এখন জামাত জোয়ার চলছে, এবং নোয়াখালীতে জামাত জোয়ার যে কতটা তীব্র, আমিরে জামাতকে ঘিরে নোয়াখালীবাসীর যে আগ্রহ, নোয়াখালীবাসীর যে ইমোশন, ফেনীবাসীর বৃহত্তর নোয়াখালীর কথা বলছি, তার মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। এবং নোয়াখালীতে আমিরে জামাত যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা নোয়াখালীবাসীর প্রাণীর দাবি। স্পষ্ট কথা,
নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবে জামাত, জামাত ক্ষমতা আসলে, এবং জামাত ক্ষমতা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে এটা করা হবে। নোয়াখালী বিভাগ চাই। আপনি ইউরোপ আমেরিকা যান, সেখানে ওই স্লোগান আছে নোয়াখালী বিভাগ চাই। কেউ করেনি, কিন্তু জামাত করবে। এজন্যই নোয়াখালীবাসী জামাতকে গ্রহণ করছে, আমিরে জামাতকে অ্যাকসেপ্ট করেছে। আমিরে জামাতের নোয়াখালীর জনসভায় লোকে লোকারণ্য। দর্শক, সেখানে ফেনীতে সম্ভবত শহীদ পরিবারের সদস্যরা আমিরে জামাতকে পেয়ে ইমোশনাল, আপ্লুত। শহীদ পরিবার, 24-এর শহীদ পরিবার এবং 71-এর মুক্তিযোদ্ধারা এখন জামাত ইসলামীর সাথে। এটা ভারত এবং ভারতের দালালদের সহ্য হচ্ছে না যে এই জামাত 71-এর স্বাধীনতা বিরোধিতা করেছে, এখন মুক্তিযোদ্ধারা সবাই জামাতের পক্ষে। হ্যাঁ, এটাই জামাত। এই জামাত নতুন জামাত। 1971 সালে জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল বলে তাদের অনুতপ্ত বেশি। এ কারণে মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি জামাতের শ্রদ্ধা অন্য যে কারো চাইতে বেশি, কারণ তাদের দুর্বলতা আছে। এই কারণে এখানে আর ভুল করতে পারে না। মুক্তিযোদ্ধাদের জামাত সবচেয়ে বেশি সম্মান করে, জামাতের চাইতে অন্য কেউ মুক্তিযোদ্ধাদের সম্মান করে না। জামাত ইসলামের অনেক নেতা আছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানরা শিবিরের সাবেক সভাপতিও হয়, সাবেক বর্তমান অনেকেই হয়, সবাইকে। এবং এই যে ভিপিজিএস দের মধ্যেও আছে মুক্তিযোদ্ধা সন্তান শিবিরের। এদেরকে একটা আলাদা রেসপেক্ট জামাত দেয়। এবং আমিরে জামাত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এখন এটা হচ্ছে অসম্ভবকে সম্ভব করার মতো। আল্লাহ জামাত ক্ষমতা নিবে, এ কারণে মুক্তিযোদ্ধাদেরকেও এখন জামাতের পক্ষে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আর জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা তো সরাসরি জামাত। আপনারা দেখছেন যে এনসিপি তো জুলাইয়ের নেতৃত্ব দানকারী, তাই এনসিপি জামাত জোটে আছে, এরপর তার কোনো কথা থাকে না। এরপরে জুলাই শহীদ পরিবার, যারা কোনো দল না, তারা এখন জামাতের উপরে আস্থা রাখছে যে তাদের সন্তান শহীদ হয়েছে দেশের জন্য, তাদের সন্তানদের যে আকাঙ্ক্ষা একমাত্র জামাত সেটা পূরণ করতে পারবে। এবং তারা বিশ্বাস করেন তাদের সন্তানদের আত্মা শান্তি পাবে জামাত ক্ষমতা আসলে। বিএনপি ক্ষমতা আসলে জুলাইকে ভুলিয়ে দেওয়া হবে, জুলাই শহীদরা কোনো মূল্যায়ন পাবে না, ভাতা পাবে না, ওগুলো সব বন্ধ করে দিবে। কারণ জুলাইয়ের কোনো সাংবিধানিক ভিত্তি তারেক রাখতে চায় না, যার ফলে শহীদ পরিবার এখন জামাতমুখী হয়ে উঠেছে অনিবার্যভাবে। আর সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে এখানে এনসিপি জামাতের সাথে। আর এখানে শহীদ পরিবারের মায়েরা আমিরে জামাতকে দেখে অনেকে আপ্লুত হয়ে পড়েছেন, আমিরে জামাতকে জড়িয়ে ধরেছেন। এটা নিয়ে নোংরামি করছে বিএনপি এবং চরমোনাইট পান্ডারা। এগুলো এরা আসলে মন থেকে জুলাইকে ধারণ করে না। এই চরমোনাই যদি শেখ হাসিনা টিকে যেত তাহলে কি বলতো জানেন? যে আমরা প্রকাশ্যে মিছিল করেছিলাম, কিন্তু ভাঙচুর এগুলোর সাথে আমরা জড়িত না, ওগুলো জামাত করেছে, আমরা করেছি শান্তিপূর্ণ আন্দোলন। 2013 সালের আগুন সন্ত্রাসের গল্প মনে আছে? হ্যাঁ, আগুন সন্ত্রাস হয়েছে, বিএনপি করেছে, জামাতও 2-4টা ককটেল ফুটিয়েছে, এটা আমি জানি। কিন্তু চরমোনাই কি বলতো? ওগুলো জামাত শিবিরের কাজ, এবং এগুলোর বিরুদ্ধে ফতোয়া দিত চরমোনাই আহলে হাদিসেরা, এই যে আগুন দাও এটা ঠিক না। 24-এর বিপ্লব সফল না হলে চরমোনাই এই ঘটনার দায়ভারগুলো জামাতের উপর দিয়ে তারা সেফ এক্সিট নিত। অর্থাৎ জুলাইয়ের প্রতি তাদের ইমোশন কম। এবং জুলাইয়ের যে দুঃসাহসিক যে অভিযানগুলো, এগুলোর সাথে চরমোনাই ছিল না এক জায়গাও। চরমোনাই কে শহীদ হয়েছে দেখান না একটু পারলে, আমি তো চিনি না কাউকে। আবার থানা পোড়ানো, পুলিশের বিরুদ্ধে অপারেশন চালানো, বিটিভি ভবনে আগুন দেওয়া, মেট্রো রেল পোড়ানো, নরসিংদী কারাগারে হামলা, সাতক্ষীরা কারাগারে হামলা, এরকম কিছু মহা ঘটনার কারণে জুলাই বিপ্লব সফল হয়েছে। এগুলো কারা করেছে? এগুলোর সাথে চরমোনাই কোনো সম্পৃক্ততা দেখাতে পারবেন না। এর মানে মৌলিক বিপ্লবের যে আসল জায়গা, পুলিশ হত্যা বা এগুলোর থানা পুড়িয়ে দেওয়া, এগুলোর সাথে চরমোনাই ছিল না। এগুলোর সাথে ছিল বেসিক্যালি বিএনপি, জামাতের লোকজন কিছু জায়গায় ছিল, আর সবচেয়ে বেশি ছিল এনসিপির ছেলেরা, সাধারণ লোকজন, আর এখন তারা পলিটিক্স করে। তো এ কারণে বিএনপি এবং চরমোনাই জুলাইকে তো ধারণ করে না রাজনৈতিক কারণে, ধারণ করতে পারে না। আর জুলাইয়ের শহীদ পরিবারের মায়েরা আমিরে জামাতকে দেখে আপ্লুত হয়ে পড়ে, এটা নিয়ে তারা নোংরামি করে, এটা তাদের হিংসা জ্বলে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি যে শহীদ পরিবারের মায়েদের নিয়ে এভাবে নোংরামি, এটা পলিটিক্যাল নোংরামি ছাড়া কিছুই নয়। এটা কোনো শরীয়তি দাওয়াতি কাজ না। আমিরে জামাত একজন মুরব্বী মানুষ, তার বয়স প্রায় 70-এর কাছাকাছি। তিনি নারীদের সাথে যথেষ্ট দূরত্ব রেখে একটা জায়গায় দাঁড়িয়েছেন।
তো সেখানে কোনো একজন যথেষ্ট দূরত্ব রেখে কোনো একজন শহীদের মা ইমোশনাল হয়ে আমির জামাতকে জড়িয়ে ধরেছেন। এই যে জড়িয়ে ধরা, আপন কাউকে কাছে পেলে, এটা বাংলাদেশের একটা কালচার, বিশেষ করে মৃত্যুর সময় জড়িয়ে ধরে কান্না করা। এরকম একটা ঘটনা কোইন্সিডেন্টলি ঘটে গিয়েছে, এটা ইন্টেনশনাল কিছু নয়। আর এটা তো আমিরের জামাতের কোনো দোষ নয়, এই আবেগটা শহীদ পরিবারের ওই মার। এখন এখন যারা এখানে গালাগালি করছেন, আপনি আমিরের জামাতকে গালাগালি করছেন না, কারণ আমিরের জামাত তো আর আকবারই ধরতে যাননি। এখানে গালাগালি করছেন এক শহীদ পরিবারের, এক শহীদের মাকে। আজকে যারা এই ঘটনা নিয়ে নোংরামি করছেন, তারা একজন পর্দানশীল নারী, একজন পর্দানশীল, একদম মুখ আটকানো, পরিপূর্ণভাবে পর্দানশীল একজন নারী, এক শহীদের মায়ের বিরুদ্ধে নোংরামি করছে বিএনপি চরমোনাই। আমরা জবাব দিলাম এবং প্রতিবাদ জানিয়ে রাখলাম। দর্শক, নোয়াখালীতে নির্বাচিত হলে নোয়াখালী বিভাগ করার প্রতিশ্রুতি জামাত আমির। ফেনী নদীর পানি বন্টন নিয়েও আলোচনা ভিত্তিতে সমাধানের কথা বলছেন এবং নোয়াখালী বিভাগ চাই আব্দুল হান্নান মাসুদের স্লোগানে উত্তাল হয়েছে এবং সাদিক কায়েমরা সেখানে ছিলেন। চাঁদাবাজি, টেন্ডারবাজির রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে, সাদিক কায়েম ক্লিয়ারলি বলে দিয়েছেন। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই। এবং আব্দুল হান্নান মাসুদ যেটা বলেছেন যে নোয়াখালী থেকে ধানের শীষকে শূন্য আসনে পাঠানো হবে। তবে ওই মাহফুজের ভাইয়ের ওই আসনটা ছুটে যেতে পারে, তাও বলা যায় না। যদি জামাত এনসিপি সিরিয়াসলি কাজ করলে অসম্ভব নয়, যেহেতু এটা জামাতের ঘাঁটি, ইটস আপ টু জামাত। কিন্তু প্রার্থীকে জনগণের কাছে, নির্দিষ্ট ভোটারদের বাইরে একদম সাধারণ জনগণের কাছে পছন্দ করানো ইটস ভেরি টাফ। তো ওভারঅল নোয়াখালীতে বিএনপি ডাব্বা মারবে। আমিরে জামাতকে ঘিরে যে গণজোয়ার আমরা দেখলাম,